সবার প্রস্রাব লিক হওয়ার কারণ এক নয়। আপনি কোন সমস্যায় ভুগছেন সেটা এই ভিডিও দেখে সহজেই জেনে নিতে পারবেন। প্রস্রাব লিক হওয়ার কারণটি মূলত তিনটি জায়গার সমস্যার কারণে হতে পারে। একটি হলো মূত্রাশয় বা ব্লাডার, আরেকটি হলো মূত্রনালী যেটাকে ইউরেথ্রা বলি, আরেকটি হলো পেলভিক ফ্লোরের মাংসপেশি, যেই মাংসপেশিগুলো প্রস্রাব ধরে রাখা কিংবা প্রস্রাব ক্লিয়ার করার জন্য দায়ী। ইনকন্টিনেন্স বা প্রস্রাব লিক হওয়ার ধরন মূলত তিনটি। একটি হলো আর্জেন্ট ইনকন্টিনেন্স, আরেকটি হলো স্ট্রেস ইনকন্টিনেন্স এবং 3 নম্বরটি হলো ওভারফ্লো ইনকন্টিনেন্স। আর্জেন্ট ইনকন্টিনেন্স বোঝার সহজ উপায় হলো আপনার প্রস্রাবের বেগ হঠাৎ আসবে এবং দেখা যায় যে বাথরুমে যাওয়ার আগেই প্রস্রাব লিক হয়ে যাবে। এই ধরনের সমস্যা মূলত পেলভিক ফ্লোরের যে মাংসপেশি সেটার অস্বাভাবিক সংকোচনের কারণে হয়। মূলত যাদের বয়স বেশি, যাদের প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে এবং যাদের পার্কিনসন্স বা নিউরন ডিজিজ রয়েছে তাদের এই ধরনের ইনকন্টিনেন্স হয়। প্রস্রাব লিক হওয়ার দ্বিতীয় ধরনটি হলো স্ট্রেস ইনকন্টিনেন্স। এটা মূলত পেলভিক ফ্লোরের মাংসপেশির দুর্বলতার কারণে হয়। এটার লক্ষণ হলো আপনি যখন প্রস্রাবের বেগটা আসবে তখন পড়ে যাবে, এটা আপনি অজান্তেই প্রস্রাবটা ঝরে যাবে। এছাড়া দেখা যায় যে হাঁটাচলা করার সময় কিংবা হাঁচি কাশি দেওয়ার সময় প্রস্রাব ফোটায় ফোটায় বের হয়ে আসে। আর এই ধরনের সমস্যা মূলত যাদের নর্মাল ডেলিভারি হয় মহিলাদের, তাদের এই ধরনের অসুবিধাটা হয়। আর বয়স্ক মানুষদের যাদের পেলভিক ফ্লোরের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে, যাদের ওজন বেশি এবং যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে তাদের এই ধরনের অসুবিধাটা দেখা যায়। তৃতীয়টি হলো ওভারফ্লো ইনকন্টিনেন্স। এই ধরনের অসুবিধা হলে দেখা যায় যে আপনি প্রস্রাব করে আসবেন, তারপর মনে হবে এটা খালি হয়নি, আবার তখন প্রস্রাবের একটা প্রবণতা চলে আসবে। এই ধরনের সমস্যা মূলত দীর্ঘদিন থেকে যারা ডায়াবেটিসে ভুগছেন, দীর্ঘদিন থেকে যাদের প্রস্রাব ধরে রাখা অর্থাৎ চেপে রাখার একটা অভ্যাস রয়েছে তাদের হয়, এবং যাদের প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে তাদের এই ধরনের অসুবিধাটা দেখা যায়। এই প্রস্রাবের ইনকন্টিনেন্স বা প্রস্রাবের লিক হওয়ার যে সমস্যা, এই ধরনের সমস্যা হলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করতে হয়। যেমন ইউরিন অ্যানালাইসিস করতে হয় যে কোনো ইনফেকশন রয়েছে কিনা, ইউরিন ডাইনামিক্স টেস্ট করতে হয়, ব্লাডার স্ক্যান করতে হয়। তো এই ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে যখন মূল ডায়াগনোসিস হয় আপনার কি কারণে হচ্ছে তখন চিকিৎসার দিকে যেতে হয়। আমাদের দেশে ইউরোলজিস্টরা এই ধরনের চিকিৎসা করে থাকেন। এর পাশাপাশি আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি আমাদের একটা ফাংশন হলো যে আপনার পেলভিক ফ্লোরের মাংসপেশি যদি উইক হয়, দুর্বল হয়, তখন সেখানে আমরা এক্সারসাইজ করাই। পেলভিক ফ্লোরের মাংসপেশি শক্তিশালী করার জন্য কেগেল এক্সারসাইজ করাই, পাশাপাশি আরও কিছু এক্সারসাইজ রয়েছে। এর পাশাপাশি আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলেশন দিই, যেটাকে আমরা পেলভিক ফ্লোর স্টিমুলেশন থেরাপি বা কেগেল চেয়ার থেরাপি বলি। এই চিকিৎসার মাধ্যমে পেলভিক ফ্লোরের মাংসপেশি শক্তিশালী হয়, যার ফলে প্রস্রাব ধরে রাখার প্রবণতাটা বেড়ে যায়। এর পাশাপাশি আমরা শকওয়েভ থেরাপি চিকিৎসাটি ব্যবহার করি। শকওয়েভ থেরাপির মাধ্যমে যাদের প্রস্রাব ধরে রাখার ক্ষমতাটা কম, ইনকন্টিনেন্স যাদের দিনে 10 থেকে 15 বারে বেশিবার প্রস্রাব হয় কিংবা রাত্রে বারবার করে প্রস্রাব করতে যেতে হয়, তাদের ক্ষেত্রে ব্যবহার করি। এবং কিছু ক্ষেত্রে স্যাক্রাল নার্ভের যদি কোনো ইনভলভমেন্ট থাকে সেটার জন্য আমরা আকুপাংচার থেরাপি ব্যবহার করি। এই ধরনের অত্যাধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাগুলোর পাশাপাশি আপনাদের কিছু মেডিসিন এবং অনেক সময় দেখা যায় যে সার্জারিরও প্রয়োজন পড়ে। এই কারণে ডায়াগনোসিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি ওষুধ খেয়েছেন তারপরও সমাধান হচ্ছে না, আবার আপনি সার্জারিতে গিয়েছেন, যেমন পোস্টের সার্জারি করেছেন, কিন্তু তারপর আপনি প্রস্রাবটা ধরে রাখতে পারতেছেন না। তো এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি তারা কাজ করি, তারা আধুনিক যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো প্রদান করি। দীর্ঘদিনের প্রস্রাব সমস্যার সমাধান নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আমাদের যে আধুনিক চিকিৎসাগুলোর কথা বললাম এগুলো নিয়ে যদি আপনাদের কোনো জানার আগ্রহ থাকে তাহলে ইনবক্সে আমাদেরকে জানাতে পারেন, অথবা আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, কিংবা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন আধুনিক চিকিৎসাগুলো গ্রহণ করার জন্য। ধন্যবাদ।